প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি করোনা এই মহামারীর ভিতরে তোমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করছো এবং শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত আছো। তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করো এবং শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাসগুলোর সাথে তোমরা সম্পৃক্ত থাকো, এই কামনা করি। আমি মোহাম্মদ শাহিদুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিমুরেজা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে। সেখানে আমরা আলোচনা করেছিলাম আরবদের ভারতীয় উপমহাদেশে আগমনের পূর্বে ভারতীয় উপমহাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা। সেখানে আমরা দেখতে পাই যে একটি ঘুরে ধরা সামাজিক কাঠামো এবং রাজনৈতিক কাঠামো। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী আমাদের এই ভারতীয় উপমহাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত থাকার কারণে, রাজনৈতিক ঐক্য না থাকার কারণে, সাথে সাথে সমাজে যে শ্রেণীবিভেদ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই সামাজিক বিভেদ এবং শ্রেণীবিভেদের কারণে দুর্বল যে সামাজিক কাঠামো, যার ফলে বহিঃশত্রুর আক্রমণ এক পথকে প্রশস্ত করে, যার ধারাবাহিকতায় 712 খ্রিস্টাব্দে আমাদের ভারত উপমহাদেশে সিন্ধু এবং মুলতানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে সিন্ধু এবং মুলতানে আরবদের বিজয়ের কারণগুলো কী কী ছিল। আজকের আলোচ্য বিষয় আরবদের সিন্ধু বিজয়ের কারণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই জানো 722 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনায় সর্বপ্রথম ক্ষুদ্র একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং তার এই ক্ষুদ্র যে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী 1 শতকের মধ্যেই এই ক্ষুদ্র রাষ্ট্রটি এশিয়া, ইউরোপকে ছাড়িয়ে আফ্রিকা সহ 3-4টি মহাদেশব্যাপী বিস্তৃতি লাভ করে এবং বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যে ক্ষুদ্র মদিনা রাষ্ট্র, পরবর্তী তার প্রসার, এই প্রসারের ধারাবাহিকতায় মুসলমানরা 712 খ্রিস্টাব্দে আমাদের সিন্ধু এবং মুলতানে এসে আগমন করেন। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও অতি প্রাচীনকাল থেকে আরবদের সাথে ভারতীয় উপমহাদেশের একটি সম্পর্ক ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ অন্যান্য বৈদেশিক বিদেশের সাথে সম্পর্কের সাথে সাথে আরবদের সাথেও তাদের একটি সম্পর্ক গড়ে ওঠে। আরবরা বাণিজ্য করার জন্য এখানে আসলো এবং এখানকার যে পণ্য সামগ্রী সেগুলো ভারত থেকে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আফ্রিকা এবং ইউরোপের অনেক দেশে তারা পৌঁছে দিল। এভাবে ভারতীয়দের সাথে আরবদের অনেক পূর্বেই একটি সম্পর্ক গড়ে ওঠে, যেটি ছিল বাণিজ্যিক সম্পর্ক। এই বাণিজ্যিক সম্পর্কের সাথে সাথে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কালীগণের যে হিন্দু রাজা জামোরিনের সাথে কালীগড় বন্দর ভারতীয় উপমহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র, দ্বীপ কালীগড়। এই কালীগড়ে আরবরা আসেন এবং কালীগড়ের যে হিন্দু রাজা ছিলেন যার নাম জামোরিন, এই জামোরিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেখানকার যে নিম্ন শ্রেণী, জেলে দেবল শ্রেণী যারা ছিল, তারা মূলত এই ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং তারা পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলেও ইসলাম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া যদি আমরা দেখতে পাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়ে সে ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয়নি, কিন্তু তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 634 থেকে 644 খ্রিস্টাব্দের মধ্যে, এছাড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে 644 খ্রিস্টাব্দে, এছাড়া আমরা যদি আরো বলতে পারি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে 600
659 খ্রিস্টাব্দে এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু সময়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু যখন মুসলিম জাহানের খলিফা তখন 664 খ্রিস্টাব্দে আমাদের ভারতীয় উপমহাদেশে সামরিক অভিযান ছোট আকারে হলেও পরিচালনা করে, কিন্তু তখন এই সামরিক অভিযানগুলো আলোর মুখ দেখেনি। এর একটি কারণ ছিল, সেটি হলো যে আরব থেকে ভারতের যে দূরত্ব, বিস্তর দূরত্ব, এছাড়া এখানে যে যোগাযোগ ব্যবস্থা সেটিও ছিল অত্যন্ত বন্ধুর। এছাড়া আরও একটি অন্যতম কারণ ছিল, সেটি হলো যে আরবের নদী নালা না থাকার কারণে আমাদের এই নদীমাতৃক এলাকায় তারা বিজয় অভিযানগুলো সেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। বিধায় প্রথম যে খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তী মুয়াবিয়া রাদিয়াল্লাহু সময়ের যে প্রচেষ্টাগুলো সেগুলো সফল হয়নি। আমরা দেখতে পাই যে আরও পরে এসে অভিযানগুলো সফল হলো। তো এভাবে প্রাথমিক যে অভিযানগুলো সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে সিন্ধুর অবস্থানটা কোথায়। আমাদের ভারত উপমহাদেশে যে অঞ্চলটা নিয়ে আমরা এখন আলোচনা করবো, সিন্ধু এবং মুলতান, যেখানে সর্বপ্রথম মুসলিম আগমন ঘটে এবং মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, সেই সিন্ধু এবং মুলতানের অবস্থান। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব যে পূর্বে আছে কাশ্মীর, সিন্ধু এবং মুলতানের পূর্বে কাশ্মীর এবং এর পশ্চিমে আছে মাকরান, পশ্চিমে মাকরান এবং এর উত্তরে আছে কিকানন পর্বত এবং এর দক্ষিণে আছে ভারত মহাসাগর। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরের বর্তমান অবস্থান, সিন্ধুর যে অবস্থান, এই সিন্ধুর উত্তরে আছে কিকানন পর্বতমালা, এর দক্ষিণে আছে ভারত মহাসাগর, এর পূর্বে আছে বর্তমান কাশ্মীর এবং এর পশ্চিমে আছে মাকরান। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে অবস্থান করেছে সিন্ধু এবং মুলতান। এবং আরবরা যখন সিন্ধু বিজয় অভিযান পরিচালনা করে তখন সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির এবং সিন্ধুর রাজধানী ছিল আলো, সিন্ধুর রাজধানী ছিল আলো এবং সেখানকার রাজা ছিলেন রাজা দাহির। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে সিন্ধু এবং মুলতান ভারত উপমহাদেশের যে গুরুত্বপূর্ণ একটি স্থানে অবস্থান করছে, আরবের সিন্ধু বিজয়ের কারণগুলো কি কি ছিল। আরবদের সিন্ধু বিজয়ের কারণ হিসেবে আমরা সর্বপ্রথম যেটি আলোচনা করতে পারি সেটা হলো সম্প্রসারণ নীতি। সম্প্রসারণ নীতি, প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে 661 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিনের পরিসমাপ্তি ঘটিয়ে উমাইয়ারা আরব জাহানের খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন এবং এই আরব জাহানের খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে খলিফা আল ওয়ালিদ যখন ক্ষমতায় আসলেন 705 খ্রিস্টাব্দে, 705 খ্রিস্টাব্দে থেকে 715 খ্রিস্টাব্দ, এই যে সময় খলিফা আল ওয়ালিদের সময়ে আরবরা সম্প্রসারণবাদ নীতি গ্রহণ করেন এবং খলিফা আল ওয়ালিদের এই যে 10 বছরের শাসনকাল, এই 10 বছরের শাসনকালের মধ্যে
ইউরোপের স্পেনে তারিক ইতিহাদ এবং আমাদের ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিম বিজয় অভিযান পরিচালনা করেন এবং এই প্রত্যেকটি বিজয় অভিযান সফলতা অর্জন করে এবং এই অঞ্চলগুলো উমায়ুন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তো 705 থেকে 715 খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের যে এই 10 বছর, এই 10 বছর সময়কে আমরা সম্প্রসারণ বা যে নীতি, সেই নীতির সময় হিসেবে উল্লেখ করতে পারি। এই সময়ের ভিতরে মূলত আরবরা তারা তাদের যে সাম্রাজ্য সেটা চারিদিকে বিস্তৃতি ঘটান এবং এই বিস্তৃতি ঘটানোর অংশ হিসেবে তারা যেহেতু আমাদের পার্শ্ববর্তী পারস্য, আফগানিস্তান, মধ্য এশিয়া সেগুলো আরব জাহাজের অন্তর্ভুক্ত হয় এবং তার পরবর্তীতে যে অঞ্চল সেটি ছিল আমাদের ভারতীয় উপমহাদেশ এবং ভারতীয় উপমহাদেশের প্রবেশ ঢুকেই ছিল মূলত সিন্ধু এবং মুলতান। সুতরাং তাদের যে সম্প্রসারণ বা নীতি, এই নীতির অংশ হিসেবে প্রসারিত হতে হতে দেখা যায় যে সিন্ধু এবং মুলতান তার অংশ হয়ে দাঁড়ায় 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে। সুতরাং সিন্ধু এবং মুলতানে যে আরবদের বিজয় অভিযানের কারণ হিসেবে সর্বপ্রথম যে কারণটি আমরা উল্লেখ করলাম সেটা হলো আরবদের সম্প্রসারণ বা নীতি। এরপরে আমরা আলোচনা করতে পারি দ্বিতীয় কারণ হিসেবে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে জেনেছো যে আমাদের ভারতীয় উপমহাদেশ প্রাচীনকাল থেকেই অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ ছিল। এখানে অর্থনীতির মূল যে চালিকা শক্তি সেটি ছিল কৃষি, সাথে সাথে বৈদেশিক বাণিজ্য ছিল। তো এই অর্থনৈতিকভাবে সম্পদশালী সমৃদ্ধশালী একটি অঞ্চলের যুগে যুগে বহিঃশক্তির আক্রমণ ঘটেছে। আরবদের পরেও আমরা দেখতে পাই যে পরবর্তীকালে ইউরোপীয় বিভিন্ন শক্তি, ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, ডাচ এবং আরও পরে আমরা দেখতে পাই যে মধ্য এশিয়া থেকে তুর্কি, মঙ্গল, আফগান তাদেরও আগমন এখানে ঘটে এবং একটি বৃহৎ সময় আমাদের ভারতীয় উপমহাদেশ বৈদেশিক শক্তি দ্বারা শাসিত হয়েছে। তার অন্যতম একটি কারণ হলো এখানকার অর্থনৈতিক সমৃদ্ধি, যেটি ছিল জগৎ প্রসিদ্ধ। যেহেতু আরবদের সাথে ভারতীয় উপমহাদেশের একটি বাণিজ্যিক সম্পর্ক ছিল, সুতরাং এখানকার যে অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে তাদের অজানা ছিল না। সুতরাং 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু এবং মুলতানে অভিযান পরিচালনা করেন, তার অন্যতম একটি কারণ ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া। 712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু এবং মুলতান অভিযান পরিচালনা করেন, আরবদের সম্প্রসারণ বা নীতিও যেমন এর পিছনে কারণ ছিল, পক্ষান্তরে এর অর্থনৈতিক কারণটাও ছিল অন্যতম একটি। এই অঞ্চল যদি তারা বিজয় অভিযান পরিচালনা করতে পারে, তারা যদি এটি দখল করতে পারে, জয়লাভ করতে পারলে এখানকার যে ধন সম্পদ সেটি আরবদের হস্তগত হবে, এই প্রত্যাশা তাদের ভিতরে ছিল। বিধায় তারা 712 খ্রিস্টাব্দে এখানে অভিযান পরিচালনা করেন। এরপরে আমরা তৃতীয় কারণ হিসেবে দেখতে পাই যে পারস্য রাষ্ট্রের সহযোগিতা দান। পারস্যকে সহযোগিতা দান। প্রিয় শিক্ষার্থী, আরবরা যে সময় পারস্য অভিযান করেন, পারস্য অর্থাৎ আজকের ইরান, আরবরা যে সময় এই ইরান বা পারস্য অভিযান করেন, সে সময় সিন্ধুর রাজা পারস্যবাসীকে সহযোগিতা করেন। আরবদের বিপক্ষে পারস্যকে সহযোগিতা করার কারণে পরবর্তীকালে যখন পারস্য মুসলিম অভিযান পরিচালিত হলো এবং আরবদের হস্তগত হলো, পারস্য হস্তগত হওয়ার পরে আরবরা দৃষ্টি দেন সিন্ধুর দিকে। সুতরাং যেহেতু পারস্য অভিযানের সময় সিন্ধুর রাজা পারস্যবাসীকে সহযোগিতা করেন, সুতরাং পারস্য জয়লাভ করার পরে
পরে সিন্ধুকে একটা শাস্তি প্রদান করার জন্য আরবরা তাদের পরবর্তী বিজয় অভিযান সিন্ধুতে পরিচালনা করে। এটি সিন্ধু এবং মুলতান বিজয়ের একটি পরোক্ষ কারণ। এরপরে আমরা আলোচনা করতে পারি যে বিদ্রোহের আশ্রয়টা। বিদ্রোহীদের প্রিয় শিক্ষার্থী, উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের প্রধান ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি ছিলেন উমাইয়া সাম্রাজ্যের জন্য। তিনি পূর্বাঞ্চলের প্রধান হলেও উমাইয়াদের কাছে তার গুরুত্ব ছিল অপরিসীম। তিনি ছিলেন অত্যন্ত একরোখা এবং প্রচণ্ডভাবে কঠোর একজন শাসক। শিক্ষকতা দিয়ে তার জীবন শুরু হলেও পরবর্তীকালে বলা হয় যে তিনি মসি ছেড়ে মসি ধারণ করেন এবং উমাইয়া সাম্রাজ্যকে রক্ষা করেন, যার ফলশ্রুতিতে এই হাজ্জাজ বিন ইউসুফ পূর্ব অঞ্চলের কয়েকটি প্রদেশের প্রধান হিসেবে ছিলেন আমৃত্যু। তো এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি অত্যন্ত একরকম এবং কঠোর প্রকৃতির শাসক ছিলেন। হাজ্জাজ তার এই কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে কিছু বিদ্রোহী উমাইয়া সাম্রাজ্য থেকে পালিয়ে রাজা তাইয়ের সিন্ধুতে এসে আশ্রয় লাভ করেন। হাজ্জাজ বিন ইউসুফ যখন রাজা তাইয়ের কাছে এই বিদ্রোহীদেরকে ফেরত চান, অপরিণামদর্শী রাজা তাহির তাদেরকে ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। রাজা তাহিরের এই যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিদ্রোহীদেরকে প্রত্যাপন না করা, এটি হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত রুষ্ট হন এবং সিন্ধু আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটি আরবদের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ একটি কারণ হিসেবে আমরা দেখতে পাই। এর পরের কারণ হিসেবে আমরা দেখতে পাই যে ধর্মীয় কারণ। প্রিয় শিক্ষার্থী, অনেক ঐতিহাসিকই মনে করেন যে আরবদের সিন্ধু এবং মুলতান অভিযানের পিছনে একটি অন্যতম কারণ ছিল, সেটি হলো ধর্মীয়। নতুন অঞ্চল জয় করে সেখানে ইসলামের বিস্তার ঘটানো এটি একটি কারণ ছিল। যদিও অনেক ঐতিহাসিক এই কারণটির সাথে দ্বিমত পোষণ করেছে, কিন্তু এটি একেবারেই অবান্তর নয় যে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বিজয়ের সাথে সাথে অনেক সুফি দরবেশ এখানে আগমন ঘটে এবং তাদের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার ঘটে। সুতরাং আমরা দেখতে পাই যে এটিও একটি অন্যতম কারণ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় অভিযান করার ক্ষেত্রে। এরপরে সর্বশেষ যে কারণটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অভ্যন্তরীণ কৌশল। অভ্যন্তরীণ কৌশল। রাজা তাহির আগেই বলেছি একজন অপরিণামদর্শী শাসক, তিনি ছিলেন অত্যাচারী শাসক এবং পার্শ্ববর্তী রাজ্য কাশ্মীরের সাথে দ্বন্দ্ব সংঘাতে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। সাথে সাথে এই সিন্ধু এবং মুলতান নিয়ে তার ভাই রাজা তাহিরের ভাই দাহার শেয়ারের সাথে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব তাকে দুর্বল করে দিয়েছিল। বিদায় দেখতে পাই যে এই তার ভ্রাতা দাহার শেয়ারের সাথে দ্বন্দ্ব, সাথে সাথে পার্শ্ববর্তী রাজ্য কাশ্মীরের সাথে দ্বন্দ্ব, এই উভয় দ্বন্দ্বে এবং অভ্যন্তরীণ কন্দলের ফলে রাজা তাহির অনেক দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার সুযোগটাই মূলত আরবরা গ্রহণ করে এবং 712 খ্রিস্টাব্দে সিন্ধু এবং মুলতান জয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এবং 712 খ্রিস্টাব্দে তারা সিন্ধু মুলতান আক্রমণ করে এবং
এবং জয় করে। প্রিয় শিক্ষার্থী, এখন যে কারণটি নিয়ে আলোচনা করব সেটি ছিল যে আরবদের সিন্ধু এবং মুলতান অভিযানে একবারে প্রত্যক্ষ যে কারণ, সরাসরি যে কারণটির পরিপ্রেক্ষিতে 712 খ্রিস্টাব্দে সিন্ধুতে বিজয় অভিযান পরিচালিত হয়, সেটি ছিল 8টি জাহাজ লুণ্ঠন। 8টি জাহাজ লুণ্ঠন। প্রিয় শিক্ষার্থী, সিন্ধু যার রাজধানী ছিল আলোর এবং তার গুরুত্বপূর্ণ একটি বন্দর ছিল দেওবন্দ। অতি প্রাচীন একটি বন্দর, আজও এই বন্দর আছে এবং এই বন্দর দিয়ে প্রাচীনকাল থেকেই বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হতো। সিংহলের কথা, সিংহলের বর্তমান নাম হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজা, অনেক ঐতিহাসিক মনে করেন যে শ্রীলঙ্কার রাজা ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তিনি উমাইয়া খলিফা আল ওয়ালিদ এবং হাজ্জাজ বিন ইউসুফের জন্য 8টি জাহাজ ভর্তি কিছু উপঢৌকন প্রেরণ করেন। সাথে এখানে বাণিজ্য করতে আসা বণিকদের পরিবার পরিজন সাথে ছিল। এই পরিবার পরিজন উপঢৌকন সহজে 8টি জাহাজ সিংহলের রাজা হাজ্জাজ বিন ইউসুফ এবং উমাইয়া খলিফা আল ওয়ালিদের নিকট প্রেরণ করেন। এই জাহাজটি যখন সিন্ধু দেববন্দরে এসে নোঙ্গর করে, তখনই জলদস্যু দ্বারা সেটি লুণ্ঠিত হয়। এই লুণ্ঠনের ফলে আরবরা অত্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ এবং খলিফা আল ওয়ালিদ রাজা দাহির উপর অত্যন্ত রুষ্ট হয়। হাজ্জাজ বিন ইউসুফ অত্যন্ত একরকম শাসক ছিলেন, কঠোর প্রকৃতির শাসক ছিলেন। রাজা দাহিরের সাথে পূর্বে বিদ্রোহী প্রত্যর্পণ নিয়ে তার সাথে দ্বন্দ্ব চলছিল। এই অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে এই যে 8টি জাহাজ লুণ্ঠিত হলো তার ক্ষতিপূরণ দাবি করে, সাথে সাথে জলদস্যুদেরকে শাস্তি প্রদানের জন্য বলা হয়, দাবি করেন তিনি। অপরিণামদর্শী রাজা দাহির হাজ্জাজ বিন ইউসুফের এই যে দাবি, সেটা ভ্রুক্ষেপ না করে অত্যন্ত প্রদর্শন করেন এবং তিনি বলেন যে জলদস্যুতার অধীনে নয় এবং তিনি কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে রাজি নয়। এই 8টি জাহাজ লুণ্ঠনের পর যখন রাজা দাহির অত্যন্ত প্রদর্শন করলেন, তখনই হাজ্জাজ বিন ইউসুফ দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি সিন্ধু এবং মুলতান অভিযান পরিচালনা করবেন। এভাবে আমরা দেখতে পাই 710, 711, 712 পরপর 3টি অভিযান তিনি পরিচালনা করেন। প্রথম 2টি অভিযান ব্যর্থ হলেও 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে যে অভিযান, সেটি সফলতা লাভ করবে, যেটি নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আমরা আলোচনা করব আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের ঘটনা এবং তার সুদূরপ্রসারী ফলাফল। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এখানে শেষ করব। আজকের ক্লাস থেকে তোমরা যদি শিখতে পারবে, আজকের ক্লাসে শিকন ভারত উপমহাদেশে সিন্ধুর অবস্থান সম্পর্কে তোমরা জানতে পারবে। এই উপমহাদেশে মুসলমানদের আগমনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে। আরবদের সিন্ধু বিজয়ের কারণ বিস্তারিত বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।